প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আলোক বিজ্ঞানের এর আগের ক্লাসে আলোক বিজ্ঞানের সাধারণ ধারণা সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি। এবার আলোকের যে ধরো তোমাদের যে কোর্সে ক্লাস 9 হোক, ক্লাস 10 হোক, এর পরেও পরবর্তীকালেও যে উঁচু ক্লাসে যে সমস্ত আলোক বিজ্ঞান সম্পর্কে যে ধারণাগুলো আছে, যা বিষয়বস্তুগুলো আছে, আমি চেষ্টা করেছি যে আলোক বিজ্ঞানের ধারণার ক্লাসে তোমাদের একটা সামগ্রিক ধারণা দিতে, এবং আজকের এই ক্লাসেও তোমাদেরকে মানে আলোক বিজ্ঞানের যে বিশেষ বিশেষ অংশগুলো, সেগুলোর যে কনসেপ্টটা, ধারণাটা, সেই ধারণাগুলো পরিষ্কারভাবে বোঝানোর জন্যে এই ক্লাসটা নিচ্ছি। এর সঙ্গে বলে রাখি যে এই ক্লাসে তোমাদেরকে যে জিনিসগুলোকে শেখাবো বা দেখাবো, সেগুলো হয়তো তোমরা অনেকেই সেই তোমাদের যে স্কুলে যে বই পড়ানো হয় সেই বইতে হয়তো তোমরা সেগুলোকে জানছো বা দেখছো, কিন্তু অনেক সময় হয় কি যে পুরনো ক্লাসের জিনিস নতুন ক্লাসে উঠলে অনেকে সেই জিনিসটাকে মনে থাকে না। একটা কথা মাথায় রেখো, ভৌত বিজ্ঞান কিন্তু কখনোই মুখস্থ করবার জিনিস নয়। ভৌত বিজ্ঞানটা কিন্তু বুঝে পড়বার জিনিস, এবং সেই ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যদি কোনো অস্পষ্টতা থাকে, সেই অস্পষ্টতা নিয়ে কিন্তু পরবর্তীতে এগোলে সেটা ক্ষতি হয়। তো যেটা সংক্ষেপে বলি যে আগের ক্লাসে তোমাদের আলোক বিজ্ঞানের যে ধারণার যে ক্লাসটা নিয়েছিলাম, সেটা তোমাদের ক্লাস 9 হতে পারে, ক্লাস 10 হতে পারে, দুটো ক্লাসের জন্যই বলছি কিন্তু, ঠিক আছে? এবং যারা ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই ক্লাসগুলো আশা করি খুব জরুরি, ঠিক আছে? তো আগের ক্লাসে আমি কি বলেছি, আলোক বিজ্ঞানের সামগ্রিক ধারণাতে আলোকের উৎসটা কি হতে পারে, কি কি উৎস আছে সেই সম্পর্কে আলোচনা করেছি। আমি সংক্ষেপে জিনিসগুলোকে একবার করে মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে বস্তুর আলো নেই তাকে যে নিষ্প্রভ বলছে, ঠিক আছে? এখানে দেখো স্বয়ংপ্রভ আর নিষ্প্রভ, এই দু রকমের বস্তু আছে। আলোক এক ধরনের যে শক্তি, আলোক যে একরকম শক্তি, সেই নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে। এবং আলো কিন্তু শক্তির নিত্যতা সূত্রকে মেনে চলে। এর সৃষ্টি বা ধ্বংস হয় না, এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হয়। এই জায়গাটাকে মাথায় রেখো তোমরা। এইগুলো আমি কিন্তু কনসেপ্টের ক্লাস নিচ্ছি। কনসেপ্টের ক্লাসে এই কোন কোন জিনিসগুলো পরবর্তীকালে কাজে লাগে মনে রাখতে হয়, সেই জিনিসটাকে নিয়ে বিশেষ আলোচনা করছি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কি হয়, যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন ঘুরন্ত চাকায় যদি কোনো রকম লোহা চেপে ধরা হয়, তখন যে আলোক বিন্দু ছিটকে ওঠে, সেক্ষেত্রে কি হয়, যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরকম বেশ কিছু উদাহরণ আছে। পাতলা প্লাটিনাম পাতের যে চাকা, তার উপরে তীব্র আলোক ফেললে চাকাটি ঘুরতে থাকে। এখানে কি হয়, আলোক শক্তি তোমার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সরু তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে আলোক বিকীর্ণ হয়। এখানে আবার ফটো ইলেকট্রিক কোষে আলোক পড়লে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয়। এই ঘটনাগুলো থেকে কি বোঝা যায়? এই টোটাল এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে আলো এক ধরনের শক্তি, ঠিক আছে? আর আমি যখন পড়াবো তোমরা খাতা আর পেন সঙ্গে রেখো, আর প্রয়োজন হলে যে যে অংশগুলো মনে হবে তোমাদের এখানে জরুরি, সেই অংশগুলোকে তোমরা ফোনের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ক্লাসটাকে থামিয়ে পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে নেবে। আলোকীয় মাধ্যম সম্পর্কে তোমাদের আলোচনা করেছি, যে স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম এবং অর্ধ স্বচ্ছ মাধ্যম। আমার আগের ক্লাসগুলোকে কিন্তু সবসময় দেখতে হয়, এবং আগের ক্লাস দেখলে তার পরের ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ একই ক্লাসে পরপর সবকটা জিনিস নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এরপরে বলেছি আলো পড়বার ক্ষেত্রে একটাই জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আলো সব সময় সরল রেখায় চলে, একটা লম্বা লাইন। এই জিনিসটাকে মাথায় রাখবে। এবং আলো যেদিক থেকে উৎসটা হচ্ছে, আলোর যেদিক থেকে উৎস হচ্ছে, সেই দিক থেকে আলো যেদিকে যাচ্ছে সেইটা বোঝানোর জন্য সরল রেখাতে একটা তীর চিহ্ন দিতে হয়, তবে বোঝা যায় যে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে আলো কি হয়, সবসময় সরল রেখায় চলাচল করে, এবং এই সরল রেখায় যে আলো চলাচল করে, এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আলোর বিভিন্ন ধরনের পরবর্তীকালে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমরা বুঝবো। এবং সবচেয়ে বড় কথা, আলোক বিজ্ঞানের যে অঙ্কনগুলো, এই যে স্ট্রেট লাইন, এই কথাটা যদি মাথায় রাখো, আমি আগের ক্লাসেও বলেছি, তাহলে কিন্তু সেই অঙ্কনগুলো তোমার কাছে অনেক স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তীকালে আমরা সেই অঙ্কনগুলো নিয়েও আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখো আলোর যে ঋজু রেখ গতি বা সোজা যায়, স্ট্রেট লাইনে যায়, সেটার জন্য একটা পরীক্ষা আছে। এই যে পিসবোর্ড বক্সের যে কার্ডবোর্ডের যে পরীক্ষাটা, মাঝখানে এরকম ছিদ্র করে
কার্ডবোর্ড তিনটাকে বসানো হয়। এই কার্ডবোর্ড তিনটাকে বসিয়ে যদি তুমি এখানে পাশে চোখ রাখো এবং এক পাশে যদি এরকম একটা মোমবাতি জ্বালিয়ে রাখো বা একটা বাল্ব জ্বালিয়ে রাখো, তাহলে দেখা যাবে যে যতক্ষণ পর্যন্ত না এটাকে যদি একটু সরিয়ে দাও, তাহলে কিন্তু এটাকে এই বাল্বটাকে বা মোমবাতিটাকে দেখতে পাওয়া যাবে না। এটাকে যদি আবার এপাশে একটু সরিয়ে এনে অ্যাডজাস্ট করে এই মাঝামাঝি জায়গাটাতে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত না সোজা হচ্ছে, পরপর তিনটে একদম সোজা থাকছে, এই যে ছিদ্রগুলো যতক্ষণ না পর্যন্ত সোজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাতিটাকে বা বাল্বটাকে দেখতে পাওয়া যাবে না। এর থেকে প্রমাণ হচ্ছে কি আলোর ওই রশ্মিটা সোজা চলে। ঠিক আছে, এটা একটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। তো এটা তোমরা আশা করি জানো। এই পরীক্ষাটা তো তোমাদেরকে বলেই দিলাম। এ বাদে আছে কি আলোকের সূচি ছিদ্র ক্যামেরা। ঠিক আছে, সূচি ছিদ্র ক্যামেরাও কিন্তু আলোকের এই যে আলোক রশ্মি সোজা পথে চলে, সরল রেখায় চলে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু এই সূচি ছিদ্র ক্যামেরা তৈরি করা হয়। সেটা কিরকম, এরকম একটা কাঠের হোক বা পিসবোর্ডের একটা বাক্স থাকে। এই বাক্সটাকে কি করা হয়, ভিতরের দিকটা সমস্ত কালো রং করে দেওয়া হয়। ঠিক আছে, কালো রং করে দিয়ে এই যে মাঝখানটা সামনের দিকটাতে, এই মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করা হয়, আর এই পিছন দিকটাতে একটা ঘষা কাঁচ দিয়ে দেওয়া হয়। এবার যদি আলোক রশ্মি এখান থেকে নির্গত হয়, তাহলে এই কি হয়, এই ছিদ্রটার মাধ্যম দিয়ে এইখানে এসে পড়ে। ঠিক আছে, এটাকে ধরা যায় যে এইচ যদি এই প্রান্তর আলোক রশ্মিটা হয়, আর ওটাকে ধরো হেড আর এটা ধরো লেগ, এটাকে যদি এল ধরা হয়, তাহলে কি হচ্ছে, এপাশ থেকে যে আলোক রশ্মিটা বেরোচ্ছে সেটা এইভাবে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এভাবে গিয়ে একদম ওপরের দিকে এই ছিদ্রর মধ্যে দিয়ে সেটা যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে পড়ছে আলোক রশ্মিটা। এবার যদি সেটাকে তুমি এখান থেকে পিছন থেকে দেখো সেই ঘষা কাঁচটাতে, তাহলে দেখতে পাবে যে এই যে মানুষটি দাঁড়িয়েছিল, এই মানুষটির একটা উল্টো প্রতিবিম্ব। কেন, এই যে আলোক রশ্মিটা, এই মাথার দিকের আলোক রশ্মিটা এই পায়ের দিকে চলে এসেছে, নিচের দিকে চলে এসেছে, আর এই পায়ের দিকের আলোক রশ্মিটা এই ওপর দিকে চলে গেছে। সেই জন্য এটা একটা উল্টো প্রতিবিম্ব এখানটাতে তৈরি হয়। এটা হচ্ছে এই সূচি ছিদ্র ক্যামেরা। ঠিক আছে, আমি এগুলো আগের ক্লাসে যথেষ্ট বলেছি, এগুলো তোমরা বইতেও খানিকটা দেখতে পাবে। এখানে তোমাদের সংক্ষেপে আমি জিনিসগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছি। এবার আসছি সূচি ছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য, এই কি বলে ওটাকে, প্রতিবিম্ব যেটা তৈরি হয়, যে প্রতিকৃতিটা তৈরি হয়, সেটার বৈশিষ্ট্য কি, ছিদ্রটিকে স্থির রেখে বস্তুটিকে যদি ছিদ্রের কাছে আনা হয়, তাহলে প্রতিকৃতির আকার বড় হবে। কি হবে, এটাকে যদি কাছে নিয়ে আসা হয়, এই লোকটাকে যদি একটু সামনে নিয়ে আসা হয়, তাহলে এই প্রতিবিম্বের সাইজটা একটু বড় হয়ে যাবে, আর যদি দূরে সরানো হয় সেটা আরো একটু ছোট হয়ে যাবে। ঠিক আছে, বস্তুটিকে স্থির রেখে সূচি ছিদ্র পর্দার যদি দূরত্ব বাড়ানো হয়, মানে এটাকে যদি একটু পিছিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু মানে এই দূরত্বটা বেশি তৈরি হয়ে গেলে সেক্ষেত্রে কি হবে, প্রতিকৃতির আকার বৃদ্ধি পাবে। পর্দার দূরত্ব কমানো হলে প্রতিকৃতির আকার ছোট হবে। ছিদ্রটি বড় হলে কি হবে, প্রতিকৃতিটা অস্পষ্ট হবে। কেন অস্পষ্ট হবে সেটাও সংক্ষেপে জেনে রেখে দাও। এখান থেকে যত কম আলোক রশ্মি প্রবেশ করবে না, তত এখানটাতে এটা তত স্পষ্ট দেখাবে। আর এখান থেকে যদি একই সঙ্গে অনেকগুলো আলোক রশ্মি এভাবে প্রবেশ করতে থাকে, তাহলে জিনিসটা অস্পষ্ট হয়ে যাবে। এবার হচ্ছে আলোক রশ্মি সম্পর্কে তোমাদেরকে বলেছি। আলোক রশ্মি তিন প্রকারের মোটামুটি আমরা জানি। সেটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। এই দেখো সমান্তরাল, আমি আগের দিন বোর্ডে এগুলো সমস্ত দেখিয়েছি। সমান্তরাল আলোক রশ্মি, যেগুলো মানে সমান্তরাল, একটা আলোক রশ্মি আর একটার সঙ্গে সমান্তরালে যাচ্ছে বহু দূরে। এটাও বলেছি যে বহু দূরে যখন কোনো আলোক উৎস থাকে, যার থেকে আলো আসছে, সেটার থেকে যখন কোনো আলোক রশ্মি বিচ্ছুরিত হয়ে আসে, সেখানকার যে আলোক রশ্মিগুলো বহু দূরে অবস্থিত আলোক উৎস থেকে আগত আলোক রশ্মিগুলোকে সমান্তরাল আলোক রশ্মি হিসেবে আমরা ধরি। সমান্তরাল আলোক রশ্মি কিরকম, এরকম হয়। ঠিক আছে, আর অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কিরকম হয়, একটা আলোক রশ্মি আর একটা আলোক রশ্মির কাছাকাছি চলে যাচ্ছে। দেখো এই যেমন লেন্সের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যাচ্ছে, এইভাবে সমান্তরাল আলোক রশ্মি আসছে। ঠিক আছে, সমান্তরাল আলোক রশ্মি আসছে, এসে এই লেন্সের ভিতর দিয়ে গেছে, গিয়ে এইখানে যখন এই আলোক রশ্মিগুলি, একটি আলোক রশ্মি যখন আর একটা আলোক রশ্মির সঙ্গে কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, এসে একটি বিন্দুতে মিলিত হয়। এখানে ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুতে মিলিত হচ্ছে, তখন সেই আলোক রশ্মিগুলোকে, কোন আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলোকে বলা হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, এইবার
এটা যদি উল্টোটা হয়, যে এই আলোক রশ্মিগুলো একটার থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, কারণ এগুলোকে যদি আরো বাড়িয়ে দাও তাহলে ওই বিন্দুতে মিলিত হওয়ার পরে আলোক রশ্মিগুলো দেখবে আরো বেড়ে যাচ্ছে এবং একজনের থেকে আরেকজন দূরে সরে যাচ্ছে, তখন সেই আলোক রশ্মিগুলোকে বলা হচ্ছে অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এই টার্মগুলো জেনে রাখা কিন্তু খুব জরুরি, কোনটাকে কি বলা হয়, কারণ পরবর্তীকালে পড়তে গেলে এই টার্মগুলো যদি তোমরা মনে রাখতে না পারো, তৎপরবর্তীতে তোমাদের কি হবে, সেগুলোকে মুখস্থর মতো মনে হবে, জিনিসগুলোকে কোনটা কি বলে সেটা তোমাদের চোখের সামনে কল্পনায় ভেসে উঠবে না। আর বিজ্ঞান কিন্তু এইভাবে ভেবে বুঝে পড়ার জিনিস, এবং আলোক বিজ্ঞানের ক্ষেত্রেও সেটা একইভাবে খাটে। এবার এই ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে আলোকের প্রতিফলন। এই প্রতিফলনও কিন্তু আগের দিন বলেছি, এই প্রতিফলন মানে আলোক রশ্মি কোনো একটি মাধ্যম থেকে যেতে যেতে, এই যে সমসত্ব স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি সরল রেখায় চলে, খুব ভালো কথা, কিন্তু আলোক রশ্মি এক মাধ্যমের মধ্যে দিয়ে চলতে চলতে যদি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের সংযোগ তলের ওপর এসে পড়ে, ঠিক আছে, তাহলে তিনটে ঘটনা ঘটে। সেটা কি? এক, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য, মানে একটা মাধ্যম থেকে আলোক রশ্মি আসছিল, আস্তে আস্তে যদি আর একটা মাধ্যমের ওপর সে পড়ে তাহলে তিনটে ঘটনা ঘটতে পারে। সেটা কি? এক, আপতিত আলোক রশ্মি, এটা যে আলোক রশ্মিটা পড়ছে তাকে বলছে আপতিত আলোক রশ্মি, কিছুটা অংশ ওই দুই মাধ্যমের সংযোগ তল থেকে অভিমুখ পরিবর্তন করে ফেলে, ঠিক আছে, দিক ধাক্কা খায়, ধাক্কা খেয়ে অভিমুখ পরিবর্তন করে ফেলে, করে যে মাধ্যমটা থেকে আসছিল, ধরা যাক এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা থেকে আসছিল, এই মাধ্যমের দিকেই সে আবার ফিরে যায়, এই ধাক্কা খেয়ে ফিরে গেল। এই যে ঘটনাটা, যে একটা মাধ্যম থেকে সে আসছিল, আস্তে আস্তে সে আরেকটা মাধ্যমে সে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে তার কিছুটা অংশ কি হলো, আবার সেই আগের মাধ্যমে ফিরে চলে গেল। যেভাবে আমি আগের দিন ক্রিকেট বল দিয়ে, দেওয়ালের গায়ে ক্রিকেট বল ছুঁড়ে মারা দিয়ে, এইটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, এরকম অনেক উদাহরণ আছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিফলন, ঠিক আছে। আপতিত, আর দ্বিতীয় ঘটনাটা কি করছে, আপতিত আলোক রশ্মি কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের মধ্যে প্রবেশ করে গিয়ে নিজের গতিমুখ পরিবর্তন করে, ঠিক আছে। ধরা যাক এটা একটা মোটা কাঁচ, এই একটা মোটা কাঁচ, এখান থেকে যদি আলোক রশ্মিটা আসছিল, এখান থেকে আসার পরে এখান থেকে তো কিছুটা আলোক রশ্মি এরকম প্রতিফলিত হয়ে চলে গেল। এবার এইটাকে যদি, এই লাইনটাকে যদি একটু নামাই, যে জায়গাটা প্রতিফলিত হলো, দেখা গেল এই লাইনের মধ্যে এই আলোক রশ্মি আরো খানিকটা প্রবেশ করে দিক পরিবর্তন করলো, করে আবার সেই মাধ্যম থেকে যখন নির্গত হলো সেখানেও খানিকটা দিক পরিবর্তন করলো, ঠিক আছে। আমি এটাকে আর একটু বড় করে তোমাদেরকে বোঝাচ্ছি, মাউস দিয়ে আঁকতে হলে একটু অসুবিধা হয়, তো সেই জন্য আমি তোমাদেরকে এগুলোকে বোর্ডে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে ধরো একটা আলোক রশ্মি আসলো, এই মাধ্যমে পড়লো, পড়ে এবার একটুখানি দিক পরিবর্তন করলো, করে এই অবধি আসলো, এসে আবার এখান থেকে বেরিয়ে গেল। এই যে ঘটনাটা, যেটা প্রবেশ করলো, প্রবেশ করে সে একটুখানি দিক পরিবর্তন করলো, করে আবার সে বেরিয়ে গেল, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হলো প্রতিসরণ। আচ্ছা, আর এ বাদে কি হলো, আপতিত আলোক রশ্মির বাকি অংশ দ্বিতীয় মাধ্যমের দ্বারা শোষিত হয়ে গেল। মানে এই যে মাধ্যমটা আছে, এই যে ধরো এটা কাঁচ মাধ্যম, এখানে যদি এটা কালো কোনো মাধ্যম হতো, ঠিক আছে, তাহলে এই মাধ্যমে খানিকটা আলোক রশ্মি শোষিত হয়ে গেল। তিনটে ঘটনা ঘটতে পারে। এইবার হচ্ছে আলোকের প্রতিফলনে, আলোকের প্রতিফলনে আলোক রশ্মি কোন সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমে আপতিত হলে ওই মাধ্যমে আলোক রশ্মি কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমের মধ্যে ফিরে আসে এবং অভিমুখ পরিবর্তন করে। এই দেখো, এই যেমন যেমন যাচ্ছিল এইটা, এই রশ্মিটা এই আয়নার উপরে, এটা যদি একটা আয়না হিসেবে ধরি, এই মাধ্যমটা মানে কাঁচ মাধ্যম, এটা ছিল বায়ু মাধ্যম, ঠিক আছে, এটা ছিল বায়ু মাধ্যম। এই বায়ু মাধ্যম থেকে সে কি হলো, এই কাঁচ মাধ্যমের উপর এসে পড়লো, এই কাঁচ মাধ্যমের এসে পড়ার পরে এখান থেকে আবার ধাক্কা খেয়ে ফিরে গেল। এই ঘটনাটা হচ্ছে প্রতিফলন, ঠিক আছে। আচ্ছা, এবার প্রতিফলিত আলোকের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যে প্রতিফলক তলে, এইটা মাথায় রেখো, মনে রেখো, উঁচু ক্লাসে এইগুলো কাজে লাগে। প্রতিফলক তলে কত কোণে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়েছে তার উপর নির্ভর করে যে কতটা আলোক রশ্মি আগের মাধ্যমে ফিরে যাবে। আলোক রশ্মি কত কোণে, এইটা মাথায় রাখো, কত কোণ, কোন কোণ বরাবর কতটা অ্যাঙ্গেলে সেটা পড়েছে আলোক রশ্মিটা, সেটার উপর নির্ভর করে। এবং আলোক রশ্মি যদি প্রতিফলক তলের সঙ্গে যত কম কোণ করে উৎপন্ন করে, ঠিক আছে, যত কম কোণ উৎপন্ন করবে, অর্থাৎ আপতন কোণটি যত বড় হবে,
প্রতিফলিত রশ্মির পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে, প্রতিফলকের প্রকৃতি এবং মাধ্যমের উপর নির্ভর করে। এবার এইখানে একটা কথা মাথায় রাখো, যে আলোক রশ্মি যদি এখানে এইভাবে কোণ না করে, এইখানে যে কোণটা করে পড়েছে, কোণাকুণি পড়েছে, এই কোণ না করে যদি সরাসরি পড়তো, এরকম লম্বভাবে পড়তো, ঠিক আছে, তাহলে যতটা আলোক রশ্মি যেদিক থেকে এসেছে, ঠিক আছে, এটা আর অন্যদিকে মানে এখান থেকে ডাইরেক্ট ওই যে লাইনে এসেছে সেই লাইনেই আবার প্রতিফলিত হয়ে ফিরে যেত। এটা মাথায় রেখো। 90 ডিগ্রিতে পড়লে আবার 90 ডিগ্রিতেই সেটা ফিরে চলে যায়। এবার হচ্ছে প্রতিফলনের প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, এটা তো তোমাদেরকে ওই ক্লাসে বলে দিয়েছি, আশা করি তোমরা সেই ক্লাসটা ফলো করেছো, না হলে সেটাকে দেখে নিও। তো এটাকে নিয়ে বিস্তারিত আর বেশি বলছি না, অল্প করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, যেখানে আলোক রশ্মি কি হয়, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ তলে আপতিত হলে, কোনো মসৃণ তলে, আমি আগের দিনও বলেছিলাম, কোনো চকচকে মসৃণ তলে আপতিত হলে রশ্মিগুলোর প্রতিফলন কতগুলো নিয়ম মেনে চলে। সেই নিয়মটা কি আমরা পরবর্তীতে দেখছি। ঠিক আছে, প্রতিফলনের সূত্র মেনে চলে। এই সমান্তরাল আলোক রশ্মিগুলো যেগুলো আসে, সেইগুলোই আবার আর একটা নির্দিষ্ট দিকে, মানে সেই আগের মাধ্যমে ফিরে চলে যায়। এই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলনে কি, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে, ধরো এইটা একটা মসৃণ তল, তো এই মসৃণ তলে আলোক রশ্মিটা আপতিত হয়েছে সমান্তরাল ভাবে, দেখতে পাচ্ছ, সমান্তরাল ভাবে আপতিত হয়েছে প্রত্যেকটা রশ্মি, আবার সমান্তরাল ভাবেই সেটা ফিরে গেছে। এই ঘটনাটা কয়েকটা সূত্র মেনে চলে, সেই সূত্রটা আমরা পরবর্তীতে দেখছি। ঠিক আছে, আর এইটাকে তাহলে যে প্রতিফলনটা সূত্র মেনে চলছে তাকে বলছে নিয়মিত প্রতিফলন। এবার দেখো, এই তলটা যদি অমসৃণ হতো বা আঁকা বাঁকা হতো, তাহলে কি হতো, এই প্রতিটা রশ্মি কিন্তু প্রতিফলনের নিয়ম মেনে চলতো। কিন্তু যেহেতু তলটা আঁকা বাঁকা, সেই কারণে রশ্মিগুলো কি হতো, সমান্তরাল ভাবে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার সময় আর সমান্তরাল ভাবে ফিরে যেতে পারতো না। ঠিক আছে, এই প্রতিফলনটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখো। ঠিক আছে, এবার এই সিনেমার পর্দা অমসৃণ বা অমসৃণ করা হয় কেন, সেটা দেখবার আগে আমরা দেখব প্রতিফলনের সূত্র। গোধূলি এই জিনিসগুলো আমরা দেখবার আগে আমরা কি দেখব, যে প্রতিফলনের সূত্রটা কি। দেখো ভালো করে, আপতিত, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কি হচ্ছে, আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে এই জিনিসগুলো তো আমি আগে জানবো, তাই না, যে কোনটাকে কি বলছে। চলো এই ছবিটায় দেখি। দেখো, এই হচ্ছে আপতিত আলোক রশ্মি যেটা পড়ছে, হ্যাঁ, এইটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, এটা হচ্ছে প্রথম মাধ্যম, আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এইটা ধরে নাও দ্বিতীয় মাধ্যম। তাহলে আপতিত আলোক রশ্মি এখানে পড়লো, এইবার এই যে বিন্দুটাতে পড়লো, এই বিন্দুটাকে বলছে কি, আপতন বিন্দু। এই যে বিন্দুটা পড়ছে, এই ও বিন্দুটা, এইটা এম এম, মিরর মানে আয়না, তো এটাকে এম হিসেবে ধরা হচ্ছে, M1 M2, আয়নাটাকে আঁকা হয়েছে। ঠিক আছে, আর এই যে বিন্দুটাতে পড়ছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু, যেখানটাতে এসে আলোক রশ্মিটা পড়ছে। এবার যে সেখান থেকে পড়ে রশ্মিটা যখন ফিরে যাচ্ছে, তাকে প্রতিফলনের পর ফিরে যাচ্ছে, তাই তাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর এই দেখো, এই আপতন বিন্দুতে যদি আমি একটা লম্ব আঁকি, ঠিক আছে, 90 ডিগ্রির একটা লম্ব আঁকি, তাহলে সেই লম্বটাকে, এটা কিন্তু আমরা কল্পনা করে নিচ্ছি, এই লম্বটা কিন্তু আদপে থাকে না, রশ্মি দুটো থাকে, রশ্মিটা এটা পড়লো, এটা ফিরে গেল, আর এইটাকে আমরা কি করছি, এই যে অভিলম্বটা, এই লম্বটা, এই লম্বটাকে আমরা কল্পনা করছি। ঠিক আছে, যে এখানে যদি একটা লম্ব আঁকা হয়, তাহলে সেই লম্বটাকে বলা হচ্ছে অভিলম্ব। তাহলে 3-4টে জিনিস আমরা বুঝে গেলাম। তাহলে প্রতিফলনের প্রথম সূত্রটা কি বলছে, প্রথম সূত্র বলছে
এই যে আপতিত আলোক রশ্মি আর প্রতিফলিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত কল্পিত আঁকা, আপতন বিন্দুতে আঁকা কল্পিত অভিলম্ব, এই যে লম্বটা 90 ডিগ্রিতে এঁকেছি, এইটার সাথে এটা 90 ডিগ্রিতে রয়েছে, ঠিক আছে, এই তলটার সাথে এই লম্বটা 90 ডিগ্রিতে রয়েছে, এগুলো একই সমতলে অবস্থান করে। তাই বলেছে তো, দেখো একই সমতলে অবস্থান করে মানে কি, এই যে আয়নার যে তলটা সেটা এক সমতলে ছিল, প্লেন, ঠিক আছে, এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি, আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়, AON ইজ ইকুয়াল টু BON। কোন সেই কোণ দুটো দেখি, ঠিক আছে, এই দেখো, এই যে আপতন কোণ, এই অবিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি হয়েছে এইটা হচ্ছে আপতন কোণ, আর এইখানে যে কোণটা তৈরি হয়েছে খেয়াল করো, এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলনের পরে এই অবিলম্বের সঙ্গে যে রশ্মিটা যে দুটো কোণ তৈরি করলো, তাহলে কি বললো, এই যে AON কোণ, কোন কোণটা ভালো করে বুঝে নি। এইখানে যে কোণটা তৈরি হচ্ছে খেয়াল করো, এই মাঝখানটাতে যে কোণটা তৈরি হচ্ছে, এই জায়গাটাতে যে কোণটা তৈরি হয়েছে, এই যে AO এবং N, এই যে N, ঠিক আছে, A রশ্মিটা A এইখানে পড়লো O বিন্দুতে, O, আর এটা হচ্ছে N, তাহলে AON কোণ মানে হচ্ছে প্রতিফলন, এই আপতন কোণ। এবার হচ্ছে কি B, এখানে দেখো B, এটা প্রতিফলন হয়ে গেছে, BO এবং N, তাহলে এই যে কোণটা হলো এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সমান হয়, এটা যত মান হবে কোণের, যত ডিগ্রি, এটাও তত ডিগ্রি হবে। এই হচ্ছে প্রতিফলনের সূত্র। তাহলে আমরা কি জানলাম, নিয়মিত প্রতিফলন যেটা, তাহলে জানলে আপতন কোণের মান সবসময় প্রতিফলন কোণের মানের সমান হয়, ঠিক আছে, এগুলো তো জেনে নিলাম আমরা। তো এবার ব্যাপারটা হচ্ছে, আর একটা জিনিস যেটা আমি প্রথমে বলেছিলাম, আপতিত রশ্মি যদি লম্বভাবে পড়ে, ডিরেক্ট পড়ে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আপতন কোণের মান কত হয়, তাহলে 0 হয়। তাহলে প্রতিফলন নিয়ম অনুযায়ী তাহলে প্রতিফলন কোণের মানও কত হবে, 0 হবে। তাই এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি একই লম্ব রেখায় আগের মাধ্যমে ফিরে যায়। একটু বুঝে নি ব্যাপারটা কি, এই জিনিসগুলো তোমাদেরকে বোঝাচ্ছি, উঁচু ক্লাসে যে কোনো ক্লাসে তোমাদেরকে ধারণা পরিষ্কার হবে, ঠিক আছে, কোনো জিনিস মুখস্থ করে পড়তে হবে না। এবং আমি তোমাদেরকে যে ক্লাসগুলোতে বলি যে ভৌত বিজ্ঞান সবসময় এঁকে এঁকে বুঝে বুঝে পড়ো, এখানে তোমাদের হাতে কলমে সেভাবে করে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো, এই যে N এবং O, এটাকে যদি একটা রশ্মি ধরি, যে N থেকে একটা রশ্মি এসেছে, ঠিক আছে, এইটা ধরো একটা মাধ্যম, ডান দিকে খেয়াল করো, এটা ধরো একটা মাধ্যম, এখানে N, এই ডাইরেক্ট একটা রশ্মি এসছে সরাসরি, আচ্ছা, তাহলে এইখানে আপতন কোণের মান কত হবে, এখানে তো রশ্মিটা যদি এইভাবে আসতো তাহলে তো সে অবিলম্বের সঙ্গে একটা মান তৈরি করতো, ধরা যাক সেটা 10 ডিগ্রি তৈরি করতো, ঠিক আছে, কিন্তু যখন সেটা ডাইরেক্ট পড়ছে, ডিরেক্ট যখন এই রশ্মিটা পড়ছে, ডিরেক্ট যখন এই রশ্মিটা এই মাধ্যমের ওপর পড়লো, তাহলে সেটা আপতন কোণের মান বলে তো আর কিছু নেই, সেটা তো সরাসরি এসে পড়েছে, তারপর তো মানটা 0। তাহলে 0 যদি সেই মান হয়, তাহলে প্রতিফলন কোণের মানও 0 হবে। তাহলে এদিকে ফিরে যাওয়ার সে কোনো মানই পাবে না, ঠিক আছে, এদিকে ফিরে যেতে গেলে 1 ডিগ্রি হলেও তো ফিরতে হয়, কিন্তু তা তো নয়, এ তো সরাসরি এসে 0তে পড়েছে। হ্যাঁ, তোমরা বলতে পারো এই অবিলম্বের মান তো 90 ডিগ্রি, আরে এটা তো এর সঙ্গে তোমার বিভেদ তলের সঙ্গে অবিলম্বের কোণ এটা, কিন্তু এখানে খেয়াল করো, এটাকে একটা আলোক রশ্মি হিসেবে যখন ধরছি, সেই আলোক রশ্মিটা যখন সরাসরি সোজাভাবে মানে এসে পড়ছে, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রিতে এসে পড়ছে ওইটা মাধ্যমটার উপর, সেক্ষেত্রে এখানে কোনো আপতন কোণ কি আছে, এখানে তো কোনো আপতন কোণ তৈরিই হচ্ছে না। হ্যাঁ, তৈরি হচ্ছে, কল্পনা যদি করো, তাহলে সেটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে কোনো মানই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি যদি আপতন কোণের মান হয়, তাহলে 0 ডিগ্রি কি হবে, প্রতিফলন কোণের মানও হবে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি প্রতিফলন কোণের মান হয়, তাহলে হিসাব সোজা, যে এখানে ডাইরেক্ট এসে পড়বে এবং ডাইরেক্ট এটা ওই একই রেখাতে যেভাবে এসেছিল একই রেখাতে সেইভাবে ফিরে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা ওই নিয়মিত প্রতিফলনটা কি, তাহলে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা, যে প্রতিফলনে আলোক রশ্মির সূত্রটাকে মেনে চলে,
সেটাকে বলছি নিয়মিত প্রতিফলন। এবং এই প্রতিফলনটাই যদি একটু কি বলবো অস্বচ্ছ তলে ঘটে, তাহলে প্রতিটা আলোক রশ্মি কিন্তু সমান্তরাল ভাবে এসে, একটু আগে যেমন বিক্ষিপ্ত প্রতিফলনে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে, প্রতিটা আলোক রশ্মি কিন্তু এই নিয়মটাকে মেনে চলছে। খেয়াল করো, এখানে প্রত্যেকটা আলোক রশ্মি খেয়াল করো সমান্তরালে এসেছিল এখানটায়, হ্যাঁ, কিন্তু যেহেতু এটা উঁচু জায়গাতে প্রতিফলিত হয়েছে, তাই এটা প্রতিফলিত হয়ে গেছে এদিকে। কিন্তু এ কিন্তু প্রতিফলনের নিয়মটা মেনেছে, এ কিন্তু প্রতিফলনের সূত্র মেনেছে, মানে এ কিন্তু নিয়মিত প্রতিফলনই হয়েছে। আবার দ্বিতীয় রশ্মিটা খেয়াল করে এ একটু নিচু জায়গায় পড়েছে, কাজেই এ এদিকে প্রতিফলিত হয়ে গেছে, বাট এও কিন্তু নিয়মিত প্রতিফলনের সূত্রটাই মেনেছে। তফাৎটা কোথায় হয়ে গেছে? রশ্মিগুলো যখন এসেছে, এই রশ্মিগুলো যখন এসেছে তখন এরা সমান্তরাল ভাবে এসেছে, কিন্তু তলটা উঁচু নিচু হওয়ার জন্য যখন প্রতিফলিত হয়েছে তখন মনে হয়েছে যেন, মানে অ্যাকচুয়ালি তখন ঘটেছে কি, প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে তলটা উঁচু নিচু হওয়ার জন্য, কিন্তু প্রতিটা রশ্মি কিন্তু প্রতিফলনের সূত্র মেনেছে। এবার যদি ধরা হয় যে ওই প্রত্যেকটি রশ্মি কি নিয়মিত প্রতিফলন করেছে? হ্যাঁ, করেছে। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখা হয় তাহলে সেটা হচ্ছে কি, পুরোই তলটা উঁচু নিচু হওয়ার কারণে যে প্রতিফলনটা ঘটলো, সেই প্রতিফলনটার জন্য সেটা হলো বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে, যেহেতু ছড়িয়ে গেছে রশ্মিগুলো তাই ওকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের কি হচ্ছে সুবিধা অসুবিধাগুলো কি? নিয়মিত প্রতিফলন দেখো, এখানে আমরা এই যে অংশটা তোমাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? কেন সিনেমার পর্দা খসখসে, কেন আয়না চকচকে, কিসে কি গঠন হয়, কিভাবে গঠন হয়, সেটা আমরা আগে দেখব। প্রতিবিম্বের গঠন কিভাবে ঘটছে সেইটা দেখবার পর ওই জিনিসগুলোকে আমরা মানে বর্ণনা করব। আর এই অংশটা তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি, কোনটা আপতন বিন্দু বলছে, কোনটা অভিলম্ব বলছে, ঠিক আছে, কোনটা প্রতিফলন কোণ, কোনটা আপতন কোণ, এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ছবির মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই যে দর্পণে যে আলো মানে ইয়েটা ঘটে, তোমার প্রতিফলনটা ঘটে, তার একটা এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এই পরীক্ষাটা কি, এইখানে ধর একটা কাঁচের আয়না রেখেছে এটা, ঠিক আছে, আর এখানে পিন রাখা হলো, ধরো এখানে একটা পিন রেখেছ, এই পিনটা এইখানে ছায়াটা করছে, ঠিক আছে, তাহলে এই যে প্রতিফলনটা ঘটছে, নিয়মিত প্রতিফলনটা যে হচ্ছে আয়নাতে, সেইটা বোঝার জন্য যে কিভাবে ঘটে। এবার খেয়াল করো, এখানে তুমি আর একটা পিন রাখলে সোজাভাবে, ঠিক আছে, এই যে এই পিনটা আর এই পিনটা চোখ দিয়ে দেখলে যেন একটাই পিন মনে হচ্ছে, যদি মনে হয়। এবার দেখো, এইখানে যখন এই রশ্মিটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, এপাশ থেকে এই রশ্মিটা যখন প্রতিফলিত হচ্ছে, এ পাশে তোমাকে আর একটা পিন রাখতে হচ্ছে। এখানে একটা পিন রাখছো, ঠিক আছে, রেখে অ্যাডজাস্ট করে দেখছো যে এই দুটো পিন একটি পিন মনে হচ্ছে কিনা। এইখানে যেমন মনে হচ্ছে যে দুটো পিন যেন একটা পিন, এটাও যেন মনে হয় দুটো পিন যেন একটা পিন। কেন না, আমরা জানি আলোক রশ্মি সরল রেখায় চলে। তাহলে যে এইখান থেকে যদি এবার আমরা একটা দাগ টানি পেন্সিল দিয়ে, এই স্কেল ধরে, তাহলে এই চিত্রটাকে পাওয়া যাবে। ঠিক আছে, এই চিত্রটা দেখো, এই চিত্রটায় যদি এবার আমরা কোণটা মাপি এবং এখানে একটা অভিলম্ব টেনে দিই, এখানে একটা লম্ব টেনে দিই, তাহলে দেখা যাবে এই অভিলম্বটার দুপাশে দুটো কোণ হয়েছে। এবং আমরা যদি মানে চাঁদা দিয়ে সেই কোণের মাপটা মাপি, তখন দেখতে পাবো এই কোণটা সমান এই কোণটা হয়েছে। এর থেকে কি প্রমাণ হয় যে আলোক রশ্মির এই যে প্রতিফলনের নিয়ম, সেই প্রতিফলনের নিয়মটা এখান থেকে প্রমাণিত হয়। তো আজকের ক্লাসে তোমাদেরকে আলোক রশ্মির প্রতিফলনের যে সূত্র, প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, এই সমস্তগুলো সম্পর্কে ডিটেলে তোমাদেরকে জানালাম। আমার আগের ক্লাসে আরো ডিটেলে সমস্ত বোর্ডে গিয়েও সেই ধারণা তৈরি করবার চেষ্টা করেছি, আর আজকে তোমাদের একেবারে ছবি দিয়ে সেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা শিখব প্রতিবিম্ব কিভাবে গঠন হয়, দর্পণে কিভাবে, মানে সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হয়, কত রকমের প্রতিবিম্ব গঠন হয়, সৎ প্রতিবিম্ব কাকে বলে, অসৎ প্রতিবিম্ব কাকে বলে, এই সমস্ত কিছু আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। আমরা লেন্স শিখবো, ঠিক আছে, আমরা উত্তল দর্পণ শিখবো, আমরা অবতল দর্পণ শিখবো। যেমন দর্পণ 3 প্রকারের মোটামুটি আমরা বুঝতে পারি। সমতল দর্পণ এই এতক্ষণ ধরে যেটা আমরা শিখলাম, এ বাদে
একটা দর্পণ আছে যেটা এরকম দেখতে, যার মাঝখানটা একটু নামা, সেটাকে বলছে অবতল দর্পণ। আর যে দর্পণের দর্পণটা একটু উত্তল মানে উঁচু, কচ্ছপের পিঠের মতো, সেটাকে বলা হচ্ছে অবতল দর্পণ, এই উত্তল দর্পণ। এই জিনিসগুলো এবং সেই দর্পণগুলো কিভাবে তৈরি হয়, কেন কিভাবে তার মধ্যে প্রতিফলন ঘটে, সেগুলো আমরা সামনের ক্লাসে শিখবো। তোমরা এই ক্লাসটাতে কেমন লাগলো তোমরা জানিও। আমি কিন্তু চেষ্টা করব যে তোমাদের পড়ার বই যা আছে সেই পড়ার বই তো আমি পড়ার বই ধরে তো দেখাবো, কিন্তু এই ধারণা যদি তৈরি না হয় তাহলে পড়ার বই শুধুমাত্র মুখস্থ করে কোনো লাভ হবে না। সেই জন্য আমি চেষ্টা করছি আরো একটু ডিটেলে সেই ধরনের ধারণাগুলো তোমাদের চেষ্টা করতে। তাহলে আলোক বিজ্ঞানের ধারণার এই ক্লাস আজকে এই পর্যন্ত। তোমাদের যারা নতুন ছাত্রছাত্রী এই ক্লাসে এসেছো তারা একটু সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো নতুন সবাই সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো তোমরা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এবং কোনো জিনিস তোমাদের জানার থাকলে সেটাও কমেন্টে আমাকে জানাবে। আমি সেই কমেন্টের উত্তর দিই এবং চেষ্টা করি যে সেই কমেন্টের উপরে ক্লাস নিতে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। মাধ্যমিকে যারা প্রি সিজন করেছো তারা তারা তো বটেই, যারা করনি তারাও পড়াশোনাটা এবার শুরু করো। এবং মাধ্যমিক, এইচএস, ক্লাস 9 যারাই আছো না কেন সবাই ভালো করে পড়াশোনাটা করো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও কোনো ইন্টারেস্টিং জিনিস নিয়ে। ওর মাঝখানে বলে দিই, ইংরেজি গ্রামারের ক্লাস আছে, সেগুলো সবাই প্রত্যেকে আশা করি করছো। লার্ন ইংলিশ প্লে লিস্টে গিয়ে সেটাকে দেখে নেবে। ঠিক আছে? দেখে নিয়ে ইংরেজি গ্রামারটাও চর্চা শুরু করে দাও। আমার পিছনের ক্লাসগুলো দেখো, অনেক ইন্টারেস্টিং ক্লাস আছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসে।